নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে অবশ্যই ডক্টর প্লাস আসতে হয় আপনাদেরকে, এবং ডক্টর প্লাস অত্যাধুনিক প্রযুক্তি, পাশাপাশি সমস্ত রেনাউন্ড ডক্টরদের বসে থাকা এখানে, এবং আপনারা দেখাতে আসেন এবং তাদের অ্যাভেলেবিলিটি তো পাওয়া সবসময় সুযোগ সুবিধা হয় না, বা আমার আপনার ইচ্ছের ওপরও ডিপেন্ড করবে না। তাদেরকে দেখানোর সুযোগ পাওয়াটাও কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ হচ্ছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এটাও একটা ব্যাপার। এবং দেখবেন আমরা না ছোটোখাটো কোনো রোগ থেকে অনেক বড় রোগে সব ধরনের যে বিভিন্ন স্তরের চিকিৎসা, তাতে প্রথম দিকে শুরুর দিকে কি করি আমরা, চেষ্টা করি যে কাছাকাছি যে ডক্টরকে আমরা পাবো সেখানে দেখাবো, কিন্তু পরবর্তী সময় আমরা কিন্তু একজন বড় ডাক্তারে কনসাল্ট করবার চিন্তাভাবনা রাখি। তো এরকম আজকের বিষয়টা যদি আপনার সঙ্গে ঘটে বা যদি আপনি সাফার করেন, সেক্ষেত্রে কেন, কিভাবে, কখন, কি বুঝবেন, কতটা সিরিয়াস কন্ডিশন হিসেবে নেওয়া উচিত, কতটা গুরুত্ব দেওয়া উচিত, এই ধরনের সংক্রান্ত বিষয়ে আলোচনা তো থাকবে, বা আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে। পাশাপাশি এও বলি, সবসময় এই ব্যথাটা যে আবার হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা হতে পারে এমনটাও নয়, আবার ব্যথা দীর্ঘদিন পুষে রাখা হার্ট অ্যাটাকের কারণও হতে পারে। আজকে চেস্ট পেইন নিয়ে থাকবো। আর এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন প্রফেসর অফ মেডিসিন, ডক্টর রিনাউন্ড ডক্টর এসএসকেএম হসপিটাল, ডক্টর নীলাদ্রি সরকার। স্বাগত স্যার। নমস্কার স্যার, আপনাকে দেখানো মানে আগে থেকে বাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং অনেকটা সময় সাপেক্ষ, খুব স্বাভাবিক, যেটা দিয়ে আমি শুরু করলাম যে একজন বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এই জায়গা থেকে আমি আজকে একদম শুরু করি। সাধারণত মানুষের বুকে ব্যথা বলতে আমরা বিভিন্ন ধরনের বুকে ব্যথা হয়, এক একজন মানুষের এক এক রকম। তো আগে যদি পেইনটা কী রকমের এটা নিয়ে যদি আলোচনা করা যায়, তারপর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আসবো। যখনই কারোর বুকে ব্যথা হয় তখন আমরা অ্যানালিসিস করি, হিস্ট্রি নিই ভালো করে, যে ব্যথাটা কোথায় হচ্ছে, কতক্ষণ থাকছে, কোথায় ছড়িয়ে যাচ্ছে, কী করলে বাড়ছে, কী করলে কমছে। ধরুন অনেকে কি যেটা বলে, হয়তো আমার বুকে এই জায়গাটা ব্যথা করছে, ব্যথাটা হাতে চলে আসছে, আমার একটু হাঁটাহাঁটি করলে ব্যথাটা বাড়ছে, আবার একটু বিশ্রাম নিলে কমছে। এরকম যদি হয়, ব্যথাটা ধরুন 2 থেকে 20 মিনিট থাকছে, তখন আমরা এটাকে বলি অ্যানজাইনা পেক্টোরিস, মানে যেটা ইসকেমিক হার্ট ডিজিজ, যেটা হয় হার্টের থেকে হয়। এই ব্যথাটা যদি খুব বেশিক্ষণ থাকে, ধরুন 30 মিনিটের বেশি ব্যথাটা থাকছে, খুব ঘাম হচ্ছে, বুক ধড়ফড় করছে, তখন হয়তো হতে পারে এটা হার্ট অ্যাটাক করেছে। আবার ধরুন বুকে ব্যথাই হলো, হয়তো কয়েক সেকেন্ড থাকলো, ব্যথাটা আসলো আবার চলে গেল, ওটা হতে পারে, এটা মোস্ট লাইকলি এটা নন কার্ডিয়াক চেস্ট পেন, এটা হার্টের জন্য না। এরকমভাবে আমরা ডিটেলস হিস্ট্রি এক্সামিনেশন করলে আমরা মোটামুটি ডায়াগনোসিস করি কী কারণে ব্যথাটা হয়েছে, তারপরে আমরা সেই অনুযায়ী সেই ব্যবস্থা করি। একদম। এবং আরেকটা বিষয় দেখুন, আপনাদের বা আমাদের একটা এখন ট্রেন্ড চলছে যে মেদ ছড়ানো, এবং মেদ ছড়াতে গিয়ে আমরা বিভিন্ন আমাদের ডায়েট চার্টে এমন কিছু পানীয় রাখছি যেটা হয়তো না বুঝে না জেনেই। তো সে জায়গায় দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ব্যক্তির গ্যাস্ট্রিকের একটা প্রবলেম কিন্তু হচ্ছে, সেই থেকে প্রত্যেক দিনই কম বেশি একটু অ্যাসিডিক ফর্ম করা বা একটু গ্যাস হওয়া, প্রত্যেকের তো একরকম সিমটম হয় না, প্রত্যেকে আলাদা আলাদা। আপনি আরও ভালোভাবে আমাদের গাইড করবেন যে এক্ষেত্রে যদি চেস্ট পেইন হয় তো মেডিসিন সে নিলেও খুব ভালো কথা, কিন্তু তার চেস্ট পেইনটা রোজ হয় না, মাঝে সাঝে হয়। ওই যে একটা কথায় আছে, আমাদের ধারণা, আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, সেটা হচ্ছে আমাদের যদি হার্টের কোনো সমস্যা থাকে তার একটা চিলিক মারা পেইন হয়। তো এগুলো সম্পূর্ণ অনুভূতি থেকে, যার হয়েছে সে একটা অনুভূতি প্রকাশ করেছে এবং প্রপার একটা জায়গা সে বলেছে যে সাইডের এই পোর্শানে কেউ, কিন্তু আমাদের যখন ব্যথা হয় আমরা তো বুঝতে পারি না, একটা রেডিয়েট পেন আমরা বুঝতে পারছি না পার্টিকুলার কোন জায়গাটা পেইন হচ্ছে, যার জন্য আমরা কনফিউজড। ইভেন আমরা যখন আপনাদের কাছে আসি স্যার, তখনও কিন্তু আমরা বলতে পারি না যে আমাদের কোন জায়গাটা অ্যাকচুয়াল কীরকম ব্যথা হয়, আমরা বলছি আমাদের ব্যথা করছে। স্যার, এই জায়গা থেকে যদি একটু ব্যাখ্যায় আসা যায়। অনেক সময় দেখবেন আপনার হয়তো বুকে ব্যথা করছে, হয়তো ব্যথাটা শুলে বেড়ে যাচ্ছে, বসলে কমে যাচ্ছে, বা হয়তো বুকে ব্যথা করছে না, হয়তো পেটে একটা অস্বস্তি হচ্ছে। এটা হতে পারে অনেক সময় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জিআরডি, মানে অ্যাসিড রিফ্লাক্স হয়ে এটা পেইন হতে পারে। বা ধরুন আপনার পেটে একটা অস্বস্তি হচ্ছে, উপরের পেটে আপনি মনে করলেন হয়তো গ্যাস হয়েছে, আপনি হয়তো গ্যাসের ওষুধ খেলেন বা কোথাও গেলেন, হয়তো সে উনি হয়তো একটা গ্যাসের ওষুধ দিয়ে দিল, আসলে ওটা হয়তো ইনফিরিওর মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে।
অনেক সময় পেটে যদি ব্যথা করে সেটাও কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। সেই জন্য কোনোটাকেই আপনারা কখনোই সেটাকে ছোট করে দেখবেন না বা ভাববেন না যে সব কিছু গ্যাস হচ্ছে। একটা টেন্ডেন্সি আছে সাধারণ মানুষের প্রত্যেকেরই সব কিছু যা কিছুই হচ্ছে কিন্তু গ্যাসের জন্য হচ্ছে, কিন্তু আসলে সেটা কিন্তু না। প্রপারলি ডায়াগনোসিস করতে হবে কী কারণে হচ্ছে, আপনার হাঁটাচলা করলে ব্যথাটা বাড়ছে কি না, বিশ্রাম নিলে কমছে কি না, ব্যথাটা কতক্ষণ থাকছে, কোথায় ব্যথাটা হচ্ছে, ব্যথাটা হাতে চলে আসছে কি না, ঘাড়ে আসতে পারে, জ স্ক্যাপুলা আসতে পারে। এরকম যদি ব্যথা হয়, আপনার ধরুন সিঁড়ি দিয়ে হাঁটলেই উপরে একটু উঠলেই কষ্ট হয়ে যাচ্ছে, তখন সন্দেহ করতে হবে কিন্তু এটা হার্টের জন্য হয়েছে। এই যে অনেকে সিঁড়ি দিয়ে ওঠার কথা যেহেতু আপনি বললেন, প্রসঙ্গত এখানে আসি, অনেকে খাওয়া দাওয়ার পরেও বুকটা একটা ধড়ফড় করে, খাওয়া দাওয়ার পরেও হঠাৎ করে একটা মনে হয় অস্বস্তি হচ্ছে। এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেগুলো হয়তো গ্যাস্ট্রিক একটা রিফ্লেকশনের কথা আপনি বলছেন। আবার সিঁড়ি দিয়ে উঠলে কিছুক্ষণ হাঁটলে ডাক্তাররা সবসময় সাজেস্ট করে থাকেন যে হাঁটা, অ্যাটলিস্ট আধা ঘন্টা টাইম একটু হাঁটা, বডিকে একটু এক্সারসাইজের ভিতরে রাখা। সব থেকে ভালো হয় প্রাণায়াম, ইয়োগা, যেটা আপনিও বারে বারে হয়তো অনুষ্ঠানে ভীষণ দেখেছি আমি বেশিরভাগ সময় বলেও থাকেন। তো এই জায়গা থেকে অনেকে রয়েছেন, এক্সারসাইজের তো অনেক পার্ট রয়েছে, জুম্বা রয়েছে, জিম রয়েছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজের জনারগুলো রয়েছে। তো অনেকেই রয়েছেন যে খুব তাড়াতাড়ি এফেক্ট, খুব তাড়াতাড়ি একটা নোটিশেবল রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আমরা এমন কিছু এক্সারসাইজ করে ফেলছি বা এমন কিছু এক্সারসাইজের প্রতি ঝোঁক আমাদের, যেটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা ভাবছি খুব তাড়াতাড়ি জিনিসটা রিডিউসড হবে, এবং সেক্ষেত্রে আমরা এক্সেসিভ ওয়েট লিফটিং করে ফেলছি। এক্সারসাইজ আমি জিমের ক্ষেত্রেই বলছি, কোনো এক্সারসাইজকে ছোট করে নয়, বিষয়টা বুঝতে হবে কোন মানুষের ক্ষেত্রে কোন শারীরিক কন্ডিশন ওয়াইজ তাকে কতটা এক্সারসাইজে দিতে হবে বা কতটা পারমিট করছে। আমি আজকে চাইলাম কালকে হতে পারবো না, এটা সম্ভব না। তা এক্ষেত্রে স্যার আপনি কী সাজেশন দেবেন? এরকম প্রচুর মানুষ রয়েছে, আমি একদম মানে বয়সটা রাখছি 30 থেকে 35-36-এর ভিতরে। না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই রেগুলার ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিং সবথেকে ভালো। ব্রিস্ক ওয়াকিং আধ ঘন্টা বা 45 মিনিট জোরে জোরে হাঁটুন। হ্যাঁ, এটা করলেই কিন্তু অনেক উপকার হবে। আর বেশি অনেক সময় ওয়েট লিফটিং করলে অনেক সময় সমস্যা হয়। কীরকম সমস্যা? ধরুন ওয়েট লিফটিং করতে গেলে অনেকেরই কী হয়, লো ব্যাক পেন হয় এবং সেটা একটা ডিস্ক প্রলাপস হতে পারে এবং ব্যথাটা এত সিভিয়ার হতে পারে, অনেক সময় পায়ে চলে যেতে পারে। সেই জন্য বেশি ওয়েট লিফটিং না করাই ভালো। আপনি ব্রিস্ক ওয়াকিং করুন আর রেগুলার আপনি ডায়েট কন্ট্রোল করুন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ওজনটা নর্মালাইজ হয়ে যাবে এবং আপনার সব কিছু সিস্টেম ঠিক থাকবে। আচ্ছা, আরেকটা যে জিনিস ধরবো সেটা হচ্ছে, আমরা শুরুটা করেছি আজকে, বিষয়টা হচ্ছে চেস্ট পেইন, অর্থাৎ বুকে ব্যথা। না, আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে এক্সারসাইজের দিকে কেন চলে গেলেন, আজকে তো বিষয়টা তেমনটা নয়, আজকে তো চেস্ট পেইন, তাহলে বুকে ব্যথা সংক্রান্ত আলোচনা হবে, প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা লাইনে বুকে ব্যথা কথাটা থাকতে হবে, এমনটা কেন বলছেন? আপনার হতে পারে এই বুকে ব্যথা, হার্টের অসুবিধা, হার্টের যে কোনো একটা ডিজিজ ইস্যু, আপনি বুঝতে পারছেন না, দীর্ঘদিন ধরেই পেইনটা আপনি ফিল করছেন, একটা সময় গিয়ে হঠাৎ করে আপনার কার্ডিয়াক কোনো একটা প্রবলেম আসলো, কিংবা লাংসের সমস্যা। আমরা প্রপারলি এটা বোঝা তো সবার আগে দরকার, অর্থাৎ ডায়াগনোসিস, যে চেস্ট পেইনটা কী থেকে হচ্ছে, যেটা আমি একদম শুরুতে বলেছিলাম, কি, কেন, কিভাবে হচ্ছে, হলে কি করব, এগুলো নিয়েই তো বেসিক মানুষের একটা কোয়ারিজ থাকবে। তো এই জায়গা থেকে প্রথমেই আসবো যে কি করে বুঝবো আমার বুকে ব্যথা হচ্ছে, যে এটা কি কারণবশত, তাহলে তার ডায়াগনোসিসটা কি হবে? হ্যাঁ, যেটা আমরা দেখি যে বুকে ব্যথা, আপনার হিস্ট্রিটা ভালো করে নিই যে কবে থেকে বুকে ব্যথা করছে। অনেকে হয়তো বলছেন যে আমার মাঝে মধ্যেই বুকে ব্যথা করে এবং সেটা হাঁটাহাঁটি করলে বাড়ে, বিশ্রাম নিলে কমে। এইটা হয়তো একটা চাপ ধরা ব্যথা। অনেকে হয়তো ব্যথাও বললেন না, একটা মনে হচ্ছে একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে, এরকম হাত দিয়ে হয়তো দেখাচ্ছে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এটাতেও আমাদের সন্দেহ করতে পারে হার্টের সমস্যা হতে পারে। তখন আমরা যেটা করি, একটা ইসিজি করি, একটা চেস্ট এক্সরে করি, ইকোকার্ডিওগ্রাফি করি, বা দরকার লাগলে আমরা একটা ট্রেডমিল টেস্ট করি। ট্রেডমিল টেস্ট করলে আমরা বুঝতে পারি যে এটার ইস্কেমিয়া আছে কি না। তার সঙ্গে সঙ্গে আমরা দেখিনি ব্লাড প্রেশার কত আছে, তার ডায়াবেটিস আছে কি না, এবং তার অন্যান্য কী সমস্যা আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই টেস্টগুলো কোথা থেকে করাবেন? আপনারা জানেন যে ডক্টর প্লাসে কিন্তু বিভিন্ন ধরনের টেস্টও হয়ে থাকে, তাই তো স্যার? আমি যে ঠিক বলছি? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি মনে করেন ডক্টর প্লাসে দেখাবেন, তাহলে কবে কবে ওখানে উনি বসছেন বা কবে কবে আপনি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারবেন, তার জন্য দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনের নিচে, সেই নাম্বারে একটু ফোন করে নিন, আমার মনে হয় বেশি ভালো হবে। আর না জেনে না বুঝে হঠাৎ করে কোনো মেডিসিন নেবেন না। অনেকেই দেখা যায় যে হঠাৎ করে খুব একটা
পিন ফোটার মতো সূচের মতো একটা পেইন হচ্ছে, তো হঠাৎ করেই মানুষের একটা ধারণা আছে, আমি মেডিসিনটার নাম নেব না স্যার, আপনি বলুন, যে অনেকে না জিভের তলায় রাখার একটা পরামর্শ দিয়ে থাকেন। কোন ক্ষেত্রে আমাদের নেওয়া উচিত, কোন ক্ষেত্রে নেওয়া উচিত নয়? যদি কখনো এরকম হয় যে সিভিয়ার পেইন চেস্ট হচ্ছে, খুব বুকে ব্যথা করছে, খুব জোর বুকে ব্যথা করছে, ঘাম হচ্ছে, তখন আপনি যেটা করবেন, অ্যাসপিরিন ট্যাবলেট 75 মিলিগ্রাম 4টে ট্যাবলেট চিবিয়ে খাবেন, এবং তার সঙ্গে সঙ্গে ক্লোপিডোগ্রেল ট্যাবলেট 75 মিলিগ্রাম 4টে চিবিয়ে খাবেন, এবং তখন আপনি 5 মিলিগ্রাম যে ট্যাবলেট আইসোসারবাইড ডাইনাইট্রেট 5 মিলিগ্রাম 5 মিনিট পর পর জিভের তলে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। মানে সেই সময়টা ফেলে রাখা নয়, এই গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। আদারওয়াইজ দীর্ঘদিন ধরে একটা পেইনে অসহ্য যন্ত্রণা, বা এখন আমাদের একটা লাইফস্টাইল হয়ে গেছে এমন একটা যে আমরা সারাক্ষণই ছুটে চলেছি, তো আমাদের ওয়ার্কিং পিরিয়ডটা বা টাইমটা বা স্কেডিউলটা এমন দাঁড়িয়েছে যেক্ষেত্রে প্রপার টাইমে খাওয়া দাওয়া, ঘুম, টেনশন, সাথে নিত্যসঙ্গী। তো ঘুম আর খাওয়া দাওয়া যেহেতু প্রপার টাইমে হয় না, টেনশন তার সাথে বাড়তি সংযোজন এবং একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছে, হয়তো ভাবছেন যে এই টেনশনটাই আমাকে এখান থেকে বেরোতে হবে। তো অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেন, কিন্তু সবার দ্বারা হয়তো পসিবল হয় না এই টেনশনটা কাটিয়ে ওঠার। সেক্ষেত্রে কীভাবে আপনি সেখান থেকে বেরোবেন, বা একটা দীর্ঘদিনের কোনো একটা ব্যথা, সেটা আপনি হয়তো বলছেন না আপনার পরিবারের আর 5টা সদস্যের কথা চিন্তা করে, কিংবা আপনি হয়তো ভাবছেন এই মাসে একটু টানাটানি চলছে, এই সময়টা না হয় থাক, আগামী মাস, পরের মাসটা এলে দেখা যাবে। এই দেখাটাই হতে পারে অদেখার কারণ। এভাবে ভয় দেখানো নয়, আপনাকে একটু সচেতন করে দেওয়া, এবং যেহেতু ডক্টরদের সাথে বসা এবং ডক্টরদের সঙ্গে যেহেতু থাকা, এটুকু সময়ের ভিতরে কিন্তু তাদের আলোচনা, তাদের কথাতে আমরা অন্তত অনেকটা বেশি সচেতন হতে পারি, এবং আমাদের একটা ভিতরে না অদ্ভুত ভয়ও কাজ করে, জানেন তো, যে অনুষ্ঠানগুলো করতে করতে, যে হ্যাঁ স্যার তো বলেছিলেন, হ্যাঁ অমুক দিন অমুক ডক্টর তো বলেছিলেন যে এইটুকু সমস্যা হলেই কিন্তু নিয়ারেস্ট কোনো ডক্টরের ভিজিট করানো উচিত, তখনই আমরা একটু কনসিয়াসলি তার কাছে পৌঁছে যাই। এটুকুই শুধুমাত্র পার্থক্য। আর তাছাড়া আপনিও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, আপনারও শারীরিক এবং মানসিক একটা জায়গা থাকবে, আমারও শারীরিক এবং মানসিক দিকটা থাকবে। সুতরাং আমি তো অবশ্যই চাইবো আপনাদের হয়ে অনুষ্ঠানটা করার, তার কারণ আপনারা যে প্রশ্নগুলো হয়তো সরাসরি করতে পারছেন না, সেই প্রশ্নগুলো যাতে ওনার কাছে তুলে ধরা যায় এবং আপনারা যেন তার সদুত্তরটা পান। একটা বিষয় আসবো আমি, সেটা হচ্ছে যে আমি বলছিলাম না সিমটমিক ইস্যু, অর্থাৎ আমার যদি চেস্ট পেইন হয়, যদি কোনো কার্ডিয়াক প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আদার সাইড আমার কি কোনো সিমটম আসতে পারে? মানে আমার হয়তো পা, হাতে বা আঙুল বা কোনো শরীরের কোনো অংশে কি কোনো কিছু আমি অনুভূত করব যে এই দিকগুলোও আমার হচ্ছে প্রবলেম? সাধারণত যখনই একটা কার্ডিয়াক পেন হয়, অ্যাঞ্জাইনা পেক্টোরিস যেটাকে আমরা বলি, সেই পেনটা রেফার্ড পেন হয়ে যায়, হাতে চলে আসে, স্ক্যাপুলাতে চলে আসে, এরকম একটা হয়। বা অনেক সময় দেখা গেল যখন এই হার্ট অ্যাটাক করে তখন একটা সিভিয়ার পেইন চেস্ট হয়, একটা ক্রাশিং পেইন হয়, তার সঙ্গে সঙ্গে সোয়েটিং হয়। বা অনেক সময় আরেকটা রোগ আছে, তাকে বলে ডিসেক্টিং অ্যানিউরিজম। এই ডিসেক্টিং অ্যানিউরিজম হলে অনেক সময় এই পেইনটা সামনে থেকে পেছন দিকে চলে যায়, ব্লাড প্রেশারটা ফল করে যায়। এই বিভিন্ন কারণে, হার্টের বিভিন্ন কারণে এই প্রবলেমগুলো হতে পারে। যেটা কারণেই হোক না কেন, তখনই ইমিডিয়েটলি সেটাকে হসপিটালে ভর্তি করে তার ব্যবস্থা করা উচিত। একদম, অনেক সময় মুভ করে পেইনটা, তো যেটা স্যার বলছিলেন, এটা হয়তো হয় আপনি বিষয়টা হয়তো গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু যে কোনো দিনেরই ফেলে রাখা জিনিস কিন্তু একটা সময় ক্রনিক আকার ধারণ করতে পারে। অর্থাৎ তত দূর অবধি পৌঁছতে দেব না, তার আগে না জেনে বুঝে মেডিসিন, সব থেকে যে কোনো মেডিসিনও খাবো না, অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। প্রত্যেকটা অনুষ্ঠানই হয়তো বারে বারে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। আপনারা প্রচুর মানুষ রয়েছেন যারা ডক্টর প্লাসে, কিন্তু এখন ডক্টর প্লাসে আপনি মেডিসিনটাও নিতে পারবেন, ফার্মাসি হয়ে গেছে। সুতরাং আপনি যেমন ডক্টর দেখাবেন, ডক্টর দেখানোর পর তিনি যে প্রেসক্রাইব করছেন মেডিসিন, তার ঠিক নিজেই আপনি এলে কিন্তু ফার্মেসি থেকে সেটা কালেক্ট করতে পারবেন, এবং আপনি আবারও পরে কবে রিপোর্ট করবেন বা কীভাবে ডক্টরের কাছে আবারও আপনি কতটা সুস্থ আছেন, কতটা ভালো আছেন, বা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে কন্ট্যাক্ট করতে পারবেন, এই সব কিছু কিন্তু আপনাকে হেল্পলাইন এবং যাদের থ্রুতে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে যাচ্ছেন ডক্টর দেখাতে, রিসেপশনে বললে সেখানেও কিন্তু আপনাকে হেল্প করে দেওয়া হবে। একটা বিষয় আপনি বলছিলেন স্যার, অনেকগুলো টেস্টের কথা বলেছেন আপনি, তো ডক্টর প্লাসে এলে আমরা মূলত চেস্ট পেইন রিলেটেড কোনো পেশেন্ট যদি আসেন, সাধারণত তাকে কী কী টেস্ট করানো হয়ে থাকে? আমরা ফার্স্টে ডায়াগনোসিস করার চেষ্টা করি কী কারণে চেস্ট পেনটা হচ্ছে। যদি দেখা যায় যে ব্যথাটা একটা কস্টোকন্ড্রাইটিস থেকে হচ্ছে, তাহলে আমরা কোনো কিছুই টেস্ট করাই না, আমরা সিম্পল ওষুধ দিই, তাতেই ঠিক হয়ে যায়।
আমরা যদি সন্দেহ করি যে এটা একটা ইস্কেমিয়া হচ্ছে, তখন আমরা ইসিজি করাই, ইকোকার্ডিওগ্রাফি করাই। আমরা যদি সন্দেহ করি যে এটা একটা হার্ট অ্যাটাক হতে পারে, তখন আমরা ট্রপটি করাই। ট্রপটি করলে সঙ্গে সঙ্গে এটা ধরা যায়, তার সঙ্গে সঙ্গে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফিও করতে হয়। এগুলো আমরা সমস্ত সুব্যবস্থাই পাচ্ছি তো ডক্টর প্লাস থেকে? ফাইন। আর একটা বিষয় বলবো, ডক্টরকে পাওয়া, স্যার এটা আমি কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে আপনাকে কবে মানুষ দেখাতে পারবেন, কবে কবে আপনি অ্যাভেলেবেল থাকেন? সোম বুধ শনি বিকেলের দিকে পাওয়া যায়। সোম বুধ শনি বিকাল দিকে থাকেন। তো অন্তত কিন্তু 3 থেকে 4 দিন আগে, মানে আগের সপ্তাহ বুকিং কনফার্ম করলে বেশি ভালো হয়, কারণ স্যারের একটা স্কেডিউল থাকে। তো সেই স্কেডিউলের ভিতরে কিন্তু তিনি আসেন, অ্যাটেন্ড করেন, পেশেন্ট দেখেন এবং বেরিয়ে যান। পরবর্তী আবার তাকে দেখানো মানে রিশিডিউল করা, বা আবারও তাকে পরের ওই উইকের ভিতরে কবে আবার পাওয়া যাবে, যেমনটা উনি বললেন সোম বুধ শনি, সপ্তাহে 3 দিন উনি ডক্টর প্লাসে বসেন। তো সেই দিকটাও আপনাকে কিন্তু নজর রাখতে হবে। এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা, যেটা হয়তো আমরা চেস্ট পেইন নিয়ে আলোচনা করছি ডক্টর প্লাসে, কিন্তু ডক্টর প্লাস মানেই শুধু চেস্ট পেইনের অবশ্যই ট্রিটমেন্ট হয় না, বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট হয়। স্কিন থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের অসুখ, এবং সমস্ত রেনাউন্ড ডক্টররাই সেখানে কিন্তু থাকেন। অর্থাৎ যোগাযোগ আপনাকে করতে হবে সময়ের ভিতরে, তারপরে এসে আপনি দেখান, এবং যে ডিপার্টমেন্টের কোন ডাক্তারকে দেখাবেন। আর সেক্ষেত্রে অনেক সময় মেডিসিনের ডাক্তার দেখালে কিন্তু তারাও আপনাকে যদি মনে করেন যে খুব ক্রুশিয়াল মোমেন্টে বা পেশেন্টের কন্ডিশন কিন্তু যথেষ্ট সিরিয়াস কন্ডিশন, সেক্ষেত্রে আপনাকে রেফার করে দেওয়া হবে। তো সেখানে আপনি আরও 5 জনকেও পাবেন। আমরা আজকে স্যারকে নিয়ে রয়েছে এবং চেস্ট পেইন নিয়ে আলোচনায় রয়েছে। আমরা কখন কীভাবে বুঝবো যে এটা হার্টের সমস্যা নয়? আপনি একটা শুরুতেই বলছিলেন যে লাংসের রিলেটেড প্রবলেমও কিন্তু হতে পারে চেস্ট পেইনের একটা অন্যতম কারণ। ধরুন আপনার বুকে ব্যথা করছে, অর্থাৎ ডান দিকে একটা হেভিনেস লাগছে, মানে ভারী হয়ে গেছে মনে হচ্ছে, বা ডান দিকে শুলে একটু আরাম লাগছে। হতে পারে আপনার ডান দিকে একটা বুকে জল জমেছে, বা বাঁদিকে বুকে জল জমেছে, প্লুরালিফিউশন হয়েছে। বা আপনার জোরে শ্বাস নেওয়ার সময় হয়তো ব্যথা করছে, এটা প্লুরিসিতে অনেক সময় এরকম জোরে শ্বাস নিলে ব্যথা করতে পারে। হ্যাঁ, এরকম যদি ধরুন যদি ব্যথা করে, তাহলে এটা ভাবতে হবে এটা প্লুরিসি হতে পারে বা প্লুরালিফিউশন হতে পারে। সেই অনুযায়ী আপনার ধরুন একটা পিঠে ব্যথা করছে, ব্যাক পেন হচ্ছে, এবং সেটা কাশি দিলে হাঁচি দিলে ব্যথাটা বাড়ছে, হতে পারে এটা স্পাইনে কোনো সমস্যা হচ্ছে, তার থেকে রেফার্ড পেন হচ্ছে। বা অনেক সময় হয়তো হতে পারে হয়তো শুধু জ্বালা জ্বালা করছে, এখানে জ্বালা করছে না এই জায়গাটায়, দেখা আপনার মনে হচ্ছে জ্বালা করছে, হতে পারে এটা হার্পিস জস্টার হয়েছে, হার্পিস জস্টার থেকে এরকম পেন হতে পারে। সেরকম সিমটম অ্যানালিসিস করি এবং আমরা ডায়াগনোসিস করি, তার সেই অনুযায়ী ব্যবস্থা করি, এবং সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু একদম শিওর হয়ে তারপরে চিকিৎসা ডেফিনেটলি। আর তারপর এক্সপিরিয়েন্স তো রয়েছে, মানে বহু বছরের এক্সপিরিয়েন্স, আর প্রফেসর হচ্ছেন, তো স্বাভাবিকভাবে সেই জায়গায় আমরা নিশ্চিন্তে থাকতে পারি, ট্রিটমেন্ট করাতে পারি। আপনারা আসুন, ডক্টর প্লাস কিন্তু অবশ্যই বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। এত সুন্দর একটা লোকেশন, যেখান থেকে আপনাদের এয়ারপোর্ট হোক, বাই বারাসাত হোক, বা এই দিক থেকে যদি আপনি বাই বেলঘুরিয়ার দিক থেকে আসেন, দমদমের দিক থেকে আসেন, কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। একদম স্টেশনে নামবেন, ওয়াকিং ডিস্টেন্স 1 to 2 মিনিট। আর যদি আপনি বাই রোড আসেন ধরুন এয়ারপোর্টের সাইড থেকে, তাহলে হার্ডলি 10 থেকে 11 মিনিট, আমি এরমভাবেই রাখছি, 10-12 মিনিট যদি আপনি বাই কার বা বাই ভেহিকেল আসেন। আর ওয়াকিং ডিস্টেন্স একদম নিয়ারেস্ট স্টেশন বিরাটি স্টেশন, অবশ্যই যোগাযোগ করে আসতে হবে। প্রচুর মানুষ রয়েছেন যারা এখান থেকে ট্রিটমেন্ট করাচ্ছেন, সুস্থ হচ্ছেন, এবং তারা কিন্তু আজকে বহু দিনের রোগের যেখানে শুশ্রূষা হয়নি, হয়তো ভুল জায়গায় গিয়েছেন, অনেক বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, অনেক ভুল ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু তারপরও পরবর্তী সময় কিন্তু ভালো ডাক্তারের খোঁজ পেয়েছেন, চিকিৎসা করছেন বা করাচ্ছেন, চিকিৎসা আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু মানুষ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। ডেফিনেটলি সুস্থ সুন্দর জীবন কখন পেতে পারি? যখন মানসিক এবং শারীরিক দুইয়ের দিক থেকেই আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই জীবনযাত্রার ভূমিকা নিয়েও একটা বিরাট প্রশ্ন থেকে যাবে। চেস্ট পেইনের ক্ষেত্রে অনিদ্রা একটা বিরাট বড় কারণ হতে পারে। আপনাদের মুখ থেকেই শুনেছি ইনসোমনিয়া, বিভিন্ন মানুষের বহু সমস্যা এটা, এবং আজকের দিনে আইটি সেক্টরে জব, বিভিন্ন টেরিফিক রাফ অ্যান্ড টাফ জব স্কেডিউল, ঠিক করে না খাওয়া দাওয়া, একটা করে পার্ট ধরি, হয়তো একেবারে অনিদ্রাটা ধরছি মেইন। আমাদের কিন্তু লাইফস্টাইলটা খুব ইম্পর্ট্যান্ট। লাইফস্টাইলটা ধরুন আমরা যদি ঠিক ব্যালেন্স লাইফস্টাইল ফলো করি, তাহলে কিন্তু আমরা অনেক রোগের হাত থেকে আমরা মুক্তি পাবো। সেই জন্য আমরা যদি ঠিকমতো রেগুলার ধরুন হাঁটাচলা করি, যোগ প্রাণায়াম করি, টাইম মতো খাওয়া দাওয়া করি, তাহলে দেখবেন আমাদের ঘুমও ঠিকমতো পেয়ে যাচ্ছে। আর আমরা যদি ইরেগুলার লাইফস্টাইল ফলো করি, তাহলে আমাদের হয়তো অনেক সময় ঘুমের প্রবলেম হয়, হয়তো ঘুম আসছে না, এই প্রবলেমগুলো, অ্যাংজাইটি, টেনশনটা বেড়ে যায়। অ্যাংজাইটি একদম মডার্ন প্লেগের মতো। আগে যেরকম প্লেগে বহু মানুষ মারা যেত, এখন অ্যাংজাইটি হচ্ছে মডার্ন প্লেগ।
অনেক মানুষেরই সবসময় অ্যাংজাইটি থেকে যাচ্ছে। এই অ্যাংজাইটিটা দূর করবার জন্য আমাদের প্রত্যেককেই কিন্তু একটা ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করতে হবে, যোগ প্রাণায়াম ফলো করতে হবে। একদম, কিছু প্রপার এক্সারসাইজ, সকালবেলার কিছুটা সময়, দিনের আধা ঘন্টা টাইম হাঁটা, যেটা স্যার ভীষণভাবে গুরুত্ব দেন, দরকার রয়েছে। আপনি পারছেন না জোরে হাঁটতে, স্যার এই জায়গাটা আমি একটা জিনিস জানবো। অনেকেই আছে, ওই যে আমি বললাম না, একটু হাঁটতেই বুক ধড়ফড় করা বা সিঁড়ি বাইলেই একটা কষ্ট, শ্বাসের একটা প্রবলেম। তো অনেকে না এই হবে আবার আমার এই প্রবলেমটা হবে, এটা প্যানিকড হয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু তিনি হাঁটতে চাইছেন না। কি করা যেতে পারে? একটা পেশেন্টকে তো জোর জবরদস্তি হাঁটানো যায় না, কিভাবে তাকে আপনি ডাক্তারবাবুর সঙ্গে ফার্স্টে পরামর্শ করুন যে আপনার ডাক্তারবাবু বলে দেবেন যে আপনার কোনো সমস্যা আছে কি না। যদি দেখা যায় ডাক্তারবাবু বলছেন যে আপনার সমস্যা আছে, তাহলে হয়তো ডাক্তারবাবু বলবেন যে আপনি বসে বসে ব্যায়াম করুন। আর ডাক্তারবাবু যদি মনে করেন যে না আপনার সেরকম কোনো সমস্যা নেই, তাহলে আপনি হাঁটতে পারবেন, আপনি হাঁটা শুরু করুন। হয়তো প্রথম দিনই আপনি আধ ঘন্টা পারবেন না, আপনি প্রথম দিন 5 মিনিট বা 10 মিনিট হাঁটুন, তারপর আস্তে আস্তে বাড়ান এবং রেগুলার একটা অভ্যাস করুন যাতে আপনি আধ ঘন্টা করে ডেইলি হাঁটতে পারেন। একদম। আর একটা কথা আছে না, মানুষ অভ্যাসের দাস, মানে যেমনটা অভ্যেস করবেন শরীর আপনার ঠিক সেভাবেই কিন্তু সাথ দেবে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, যদি শরীর খারাপ হয় বা শারীরিক কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে ডেফিনেটলি সাথ দেবে না আপনাকে শরীর। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার কোনো শারীরিক ত্রুটি বিচ্যুতি হয়েছে এবং সেই জায়গা থেকে সুস্থতার একটা দিক কিন্তু আমাদের খুঁজতে হবে। প্রচুর মানুষ রয়েছেন, অনেক বাইরে বাইরে যান, ট্রিটমেন্ট করান, হয়তো মেডিসিন নিয়ে সুস্থ রয়েছেন, কিন্তু পরবর্তী সময় আবারও না প্রবলেমটা হয়তো ফিরে আসছে। এরকমও সমস্যায় মানুষ ভোগেন। আমার একটাই কথা, ফেলে রাখা নয়, যেখানেই ট্রিটমেন্ট করান, যেখানেই যান, একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রপার ডায়াগনোসিসের থেকে বড় কিছু হয় না, এবং ট্রিটমেন্ট, চিকিৎসা যেটা মূল, অর্থাৎ যে শারীরিক কষ্ট বা শারীরিক যন্ত্রণা নিয়ে আমি পৌঁছচ্ছি একজন ডক্টরের কাছে, তার যেমন মূল থাকে আপনাকে সেখান থেকে রিলিফ দেওয়া, আপনারও কিন্তু মূল থাকে তিনি যেভাবে বলবেন সেভাবে আমাকে চলতে হবে। এটাও একটা তো মেইন ব্যাপার। ডক্টররা অনেক কিছু বলে দেন, কিন্তু এটা পেশেন্ট মানতে চায় না, তার গুরুত্ব কম। ভাবেন আমি তো ওষুধ খাচ্ছি, তার জন্য আপনি আপনার খাদ্য তালিকাটাও মেনে দিলেন, তাহলে আমি খাবোটা কি? মানে এটা একটা অদ্ভুত বিষয়। আমারও বলতে বলতে হাসি পেল যে আমি দেখেছি আপনারা অনেকে কোলেস্ট্রলের জন্য বারণ করেছেন, সুগারের জন্য বারণ করেছেন, তো সাডেন পেশেন্ট রেগে যান, রেগে গিয়ে বলেন তাহলে আমি খাবোটা কি? তো এত খাওয়ার থাকবে, অর্থাৎ খাদ্য তালিকা বা খাদ্যের ভূমিকা তো ডেফিনেটলি রয়েছে। কি বলবেন স্যার? আমাদের এই যে খাবার দাবার আমরা যদি ঠিকমতো ফলো করি, তাহলে কি হয়, আমাদের এই যে আজকে যে আমরা আলোচনা করছিলাম হার্টের সমস্যা বেসিক্যালি কেন হয়? যখন ডায়াবেটিস থাকে বা ব্লাড প্রেশার বেশি থাকে, তখন কি হয়, আমাদের যে শিরাগুলো আছে, শিরাগুলো আস্তে আস্তে ভিতরটা সরু হয়ে যায়। যেরকম কলের মধ্যে মরচে পড়ে কলটা যেমন জলটা খুব কম যায়, সেরকম মরচে পড়ে যাওয়ার মতো আমাদের ভিতরে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়, এরকম অ্যাথেরোস্ক্লেরোসিস, কোলেস্টেরল জমে যায়। তার ফলে কি হয়, যখনই হাঁটাচলা করতে গেলে আমার বুকে ব্যথা করছে, আমি হয়তো ঠিকমতো ব্লাড সাপ্লাই ঠিকমতো পৌঁছাচ্ছে না, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হচ্ছে, অক্সিজেন ডিম্যান্ড ঠিকমতো পৌঁছাচ্ছে না, ঠিকমতো অক্সিজেন। এই জন্যই খাওয়া দাওয়া যদি আমরা ঠিকমতো ফলো করি, তাহলে আমাদের এই যে কোলেস্টেরল বেড়ে যাওয়া, এই যে সমস্যাগুলো কিন্তু অনেকটা কমে যাবে। আমরা এক্সেসিভ কার্বোহাইড্রেটও খাবো না, এক্সেসিভ ফ্যাট প্রোটিনও খাবো না, ব্যালেন্স ডায়েট যেটা আমাদের লাগবে সেটাই আমরা যদি খাই ঠিকমতো, আর রেগুলার যদি আমরা হাঁটাচলা করি, যোগ প্রাণায়াম করি, তাহলে দেখবেন আমাদের ব্লাড প্রেশারও হয়নি, হয়তো হলেও কন্ট্রোলে আছে ওষুধপত্র খেয়ে, আর ডায়াবেটিস হওয়া হয়নি, ডায়াবেটিস যদি হয়ে থাকে তাও সেটা কন্ট্রোলে আছে। বেসিক্যালি যার যদি কোনো অসুবিধা থাকে সেটা কন্ট্রোলে রাখতে হবে, আর চেষ্টা করতে হবে প্রিভেন্ট করতে। আমাদের মেন টার্গেট হচ্ছে প্রিভেনশন, যাতে হার্ট অ্যাটাক যাতে না হয়, যাতে ব্লাড প্রেশার হাইপারটেনশন যাতে না বাড়ে। একদম আয়ত্তে রাখা, অর্থাৎ নিজের শরীরকে নিজেকেই বুঝিয়ে চলতে হবে, এবং কতটা খাবো, কতটা নিয়ম মেনে চলবো, এগুলো নিজেকেই কিন্তু নিজের যত্নটুকু নিতে হবে। আপনি আপনার শরীরের এতটুকু যত্ন নেবেন, তবেই তো শরীর বলবে যে আমি সুস্থ আছি। আর যত্ন না নিলে অবশ্যই ওই যে ত্রুটি থেকে গেল যত্নের, আর তার জন্য কিন্তু অবশ্যই শারীরিক বিভিন্ন রোগের সম্মুখীন আপনাকে হতে হবে। আর এখন আমার মনে হয় না বয়স নিয়ে আলোচনা করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখন আর সত্যি বয়স বোধহয় অসুখকে মানায় না, তাই না? মানে আগে একটা এজ লিমিট ছিল, বা আপনারাও বলতেন যে বয়স হয়েছে এগুলো বুঝে চলুন, এগুলো একটু হাঁটা কম করুন, একটু না করতে শিখুন, খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার লাইফস্টাইলের অনেক কিছুই। তো এক্ষেত্রে আজকের সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ইয়ং বা টিনেজের থেকে একটু মিড এজ, যেটা আবারও আমি বলবো হয়তো 25 থেকে 35, এই যে একটা বয়স এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বয়সের সন্ধিক্ষণ, যেখানটায় দাঁড়িয়ে কিন্তু হার্ট অ্যাটাকে
হঠাৎ করে মারা যাচ্ছেন, হঠাৎ করে, মানে একটা এজেড মানুষ বা বয়োজ্যেষ্ঠ মানুষকে কিন্তু একটা সুযোগ দেওয়া হয়, সুযোগ দিচ্ছে শরীর, কিন্তু এই এইজ গ্রুপটাকে সুযোগ দিচ্ছে না স্যার। আজকের এই টাইমস অফ ইন্ডিয়ায় একজন দেখছিলাম, একজন সিইও, উনি 42 বছর বয়সে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেলেন। কাজে এই যে অল্প বয়সে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন, তার মেইন কারণ হচ্ছে অনেকেই ব্যাপারটা জানেন না, তার হয়তো ব্লাড প্রেশার বেশি আছে, তার ডায়াবেটিস বেশি আছে, ডায়াবেটিস হয়তো চিকিৎসাও ঠিকমতো করান না, বা ব্লাড প্রেশার ওষুধও ঠিকমতো করান না, কোলেস্টেরল হয়তো বেশি আছে, কোলেস্টেরল ওষুধও ঠিকমতো তো খান না, এবং হয়তো ওজন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই এতগুলো কারণের জন্য কী হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে রিস্ক ফ্যাক্টর, স্মোকিং, অ্যালকোহল, এবং লাইফস্টাইলের মধ্যে হয়তো একদম ইরেগুলার লাইফস্টাইল, এই সব কিছু মিলে কি হচ্ছে, একটা প্রবলেম তৈরি হচ্ছে, এবং সেটা হয়তো টাইম দিচ্ছে না। হঠাৎ আগ্নেয়গিরি যেরকম বাস্ট করে যায়, সেরকম আমাদের এই কোলেস্টেরলটা যে প্লাগ যে তৈরি হয় শিরার মধ্যে, সেটা হয়তো ফেটে গেল, ফেটে গিয়ে প্লাগ রাপচার করলো, করে গিয়ে একদম একটা আর্টারি ব্লক করে দিল এবং হার্ট অ্যাটাক করে গেল, এবং হঠাৎ সাডেন ডেথ হয়ে গেল। এইটা যাতে না হয় সেই জন্যই রেগুলার হাঁটাচলা করা, ডায়েট ঠিকমতো কন্ট্রোল করা, প্রেশার সুগার থাকলে সেটা কন্ট্রোল করা, এইগুলো করতে পারলে দেখবেন আপনি বহুদিন ভালো থাকবেন, কোনো অসুবিধা হবে না। আমরা না একটা বিষয়, গুড কোলেস্ট্রল এবং ব্যাড কোলেস্ট্রল, এই দুটোর একটা অনেকের ভিতরে শুনেছি একটা কনসেপ্ট রয়েছে। তো অনেকেই বলেন যে কোলেস্ট্রলের ভিতরে কিন্তু দুটো ভাগ রয়েছে, মানে যেটা হয় নন মেডিকেল পার্সন, আমরা সাধারণ আমজনতা মানুষ যেটা নিয়ে বেশি চর্চিত হই। তো এই জায়গা থেকে আপনি কি বলবেন, আমরা সঠিকটা জানবো, ব্যাড কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রল, এর মানে কি তারতম্য রয়েছে, আমাদের শরীরে কোনটা দরকার কোনটা দরকার নয়, সবটা। লো ডেনসিটি কোলেস্টেরল, এলডিএলটাকে আমাদের 100-র নিচে রাখতে হবে, এবং যাদের একটা হার্ট অ্যাটাক করে গেছে তাদেরকে আমরা বলি অ্যাজ লো অ্যাজ পসিবল, 70 বা আরও কম হলে আরও ভালো। আর একটা হচ্ছে হাই ডেনসিটি কোলেস্টেরল, 50-এর বেশি হলে ভালো হয়। মোটামুটি ওভারঅল আমাদেরকে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এগুলোই সবগুলোকেই একটা নিমন্ত্রণে রাখতে হবে। ট্রাইগ্লিসারাইডটা রাখতে হবে 150-এর কম, এলডিএলটা রাখতে হবে 100-র কম, এইচডিএলটা 100, এইচডিএলটা 50 মিলিগ্রাম/%-এর বেশি হলে ভালো হয়। এবং এইটা সম্ভব হবে যদি আমরা ঠিকমতো যে লাইফস্টাইলের কথা আমরা বলছি সেটা যদি ঠিকমতো ফলো করা হয়, বা যদি ওষুধ দরকার হয় তো ওষুধটা যেন বন্ধ করে দেবেন না হঠাৎ মাঝপথে। অবশ্যই উইদাউট পারমিশন, আমি এভাবে বলছি, একদম না, আমি অ্যাডভাইস বলিনি, পারমিশন বলেছি, কারণ এক্ষেত্রে আপনি পারমিশনই নিন ডক্টরের, যে আপনি কখন ওষুধ ধরবেন, কখন ওষুধ ছাড়বেন, কতদিন খাবেন, কতদিন খাবেন না, কতটুকু ডোজও কিন্তু একটা বিরাট জায়গা আমাদের দেহের সব কিছু সুস্থতা বা ব্যালেন্সড ওয়েতে রাখার জন্য। জীবনটা সুস্থ সুন্দর হতে পারবে তখনই যখন আপনি আপনার লাইফের আর্ট অফ ব্যালেন্সিংটা খুব ভালো করে করতে পারবেন। আর এক্ষেত্রে অবশ্যই দরকার সঠিক ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এবং সবার আগে যেটা দরকার তা হচ্ছে ডক্টরের কাছে আসা। ভিজিট করুন, অবশ্যই কনসাল্ট করুন, ডক্টরের সঙ্গে পরামর্শ নিন, তিনি যেমন করে আপনাকে গাইড করছেন আপনার যে কোনো সংক্রান্ত বিষয়। আজকে আমরা বুকে ব্যথা নিয়ে বলছিলাম, চেস্ট পেন একদম শেষের সময়ের ভিতরে, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় দাঁড়িয়েছে, যে প্রিভেনশন, অর্থাৎ প্রিভেন্টটাকে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু স্যার একদম লাস্ট মিনিট একটা সাজেশন আমাদের দর্শক বন্ধুদের জন্য থাকে আপনাদের তরফ থেকে, আপনি কি বলবেন? আমাদেরকে প্রিভেন্ট করতে হবে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদের ধরুন একটা হার্ট অ্যাটাক করে গেলে কি হলো, একটা ড্যামেজ হয়ে গেলে একটা জায়গা, সেটা যাতে না হয় সেই জন্য আগে থেকে সচেতন হতে হবে, যাতে ব্লাড প্রেশার যাতে না হয়, যাতে ডায়াবেটিস যাতে না হয়, যাতে ওজন যাতে না বাড়ে, ওবেসিটি যাতে না হয়, কোলেস্ট্রল যাতে না বাড়ে, এবং টাইম মতো সব কিছু করতে হবে, ডাক্তারবাবুর সঙ্গে চেক আপও করতে হবে, তাহলে আমরা ভালো থাকবো। একদম, আজকে আর হাতে সময় নেই, এগোনো যাবে না। অনেক ধন্যবাদ স্যার আপনাকে জানাবো, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।